বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও আমন্ত্রণ। আমার আজকের ক্লাসটিতে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বইয়ের অধ্যায় 5। আমি এই অধ্যায়টি নিয়ে এর আগে আরো অনেকগুলো ক্লাস করিয়েছিলাম। আমি গত ক্লাসে কিছু বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। আমি বরাবরের মতো আজকেও দুটি বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে তিনটি বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো আজ আমি সরাসরি চলে যাচ্ছি আজকের সৃজনশীল প্রশ্নটিতে। আজ আমি করাবো রাজশাহী বোর্ড, দুঃখিত যশোর বোর্ড। কি বোর্ড? যশোর বোর্ড 2017 সালে এই অধ্যায়টি থেকে যেই নিয়মের অঙ্কটি এসেছিল সেই অঙ্কটি আমি আলোচনা করছি। তো আমাদের আসলে আমরা প্রথমে উদ্দীপকটি দেখি। এখানে জনাব সজীব, এখানে কি জনাব সজীব 2.25 মানে 2% বার্তা পাবে যদি 25 দিনের মধ্যে টাকা পরিশোধ করে। এবং তোমরা যদি আমার আগের অনলাইন ক্লাসগুলো দেখে না থাকো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবে। কেন আগের ক্লাসগুলো যদি তোমরা ভালো করে না দেখো, না বুঝো, তাহলে আজকের ক্লাসটি দেখতে একটু সমস্যা হবে, বুঝতে একটু সমস্যা হবে। কেন আজকে আমি নতুন একটি দুটি নিয়ম নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছি আমরা 2% বার্তা পাবে 25 দিনের মধ্যে পরিশোধ করা হবে টাকা, আর 45 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। এই শব্দগুলো সম্পর্কে আমি আরো একটি দুটি ক্লাস আগে খুব ডিটেইলস আলোচনা করেছিলাম, তোমরা আমার ওই ক্লাসগুলো দেখে নেবে। এটা একটি শব্দ। তার আরেকটি শব্দ হচ্ছে ঋণ নিবে অথবা 120 দিন মেয়াদী বাণিজ্যিক পত্রের মাধ্যমে অথবা বাণিজ্যিক কাগজের মাধ্যমে ঋণ নিতে পারবে। বাণিজ্যিক কাগজের মাধ্যমে যদি সে ঋণ নেয়, বাণিজ্যিক কাগজটির লিখিত মূল্য হবে 120 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। মানে বাণিজ্যিক ব্যাংক থেকে যে বাণিজ্যিক কাগজটি সংগ্রহ করবে তার গায়ে লেখা থাকবে 120 টাকা, কিন্তু বাজার মূল্য বা বিক্রয় মূল্য মানে বর্তমানে সে এই বাণিজ্যিক পত্রটি বিক্রি হচ্ছে 95 টাকা দরে। তো আমাদের গ নম্বরে জানতে চেয়েছিল বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করো। গ নম্বরে কি জানতে চেয়েছিল? গ নম্বরে জানতে চেয়েছিল বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করো, এবং ঘ নম্বরে জানতে চেয়েছিল কোন উৎস থেকে ঋণ নিলে ভালো। তো ঘ নম্বর করার জন্য আমার বাণিজ্যিক কাগজের এই যে দ্বিতীয় যে অংশটি দেখো, এই যে আমি এখানে বক্স করে দিলাম, এই যে বাণিজ্যিক কাগজের যে ব্যয়টি এটি আমরা গতে করব, আর প্রথম অংশটি নিয়ে আমরা ঘতে করব। করার পরে গ এবং ঘ দুটির উত্তর নিয়ে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করাতে আমরা দেখব যেখানে যেটি ভালো সেটি হচ্ছে গ্রহণযোগ্য। তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা অঙ্কটি করি। করার জন্য তোমাদের ডিটেইলস বুঝাচ্ছি। দেখো আমরা প্রথমে গ নম্বরটি যখন করব লিখবো জনাব সজীব সাহেবের বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করা হলো। লিখে আমরা লিখবো বাণিজ্যিক কাগজের ব্যয় কেসিপি। সূত্রটা কি বা কি দ্বারা প্রকাশ করব উপরে লিখে নিব বাণিজ্যিক কাগজের ব্যয় বা বাণিজ্যিক পত্রের ব্যয়। কেসিপি, কে মানে হচ্ছে কস্ট, পি মানে হচ্ছে কমার্শিয়াল, পি মানে পেপার, কস্ট অফ কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক কাগজের ব্যয়। সূত্র হচ্ছে এখানে আমার উপরে এসভি বা এনএসভি, এখানে একটা সূত্র আছে। হ্যাঁ, আমাদের প্রথমে হচ্ছে এফভি ফেস ভ্যালু মাইনাস এনএসভি, নিচে হচ্ছে এনএসভি। সূত্রটি দেখো এফভি মাইনাস এনএসভি, নিচে হচ্ছে এনএসভি, গুণ উপরে 360 নিচে ডিএম ইনটু 100। আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। দেখো এফভি মানে হচ্ছে ফেস ভ্যালু, মানে হচ্ছে লিখিত মূল্য। এফভি মানে হচ্ছে ফেস ভ্যালু, ফেস মানে তো আমরা মুখ বুঝি, এখানে ফেস ভ্যালু বলতে বুঝি লিখিত মূল্য। লিখিত মূল্য বাদ হচ্ছে এনএসভি, নিট সেল ভ্যালু মানে হচ্ছে নিট বিক্রয় মূল্য। ডিএম মানে ডেট অফ ম্যাচুরিটি, মানে হচ্ছে এর মেয়াদ। ডেট অফ ম্যাচুরিটি মানে হচ্ছে মেয়াদ। আর 360 তো আছে, তা আমরা এখানে সরাসরি মান বসাতে পারি। আমরা এখানে পাশে লিখে নিতে পারি যে এখানে কি লিখতে পারি, এখানে এফভি মানে লিখিত মূল্য ছিল 120 টাকা,
এনএসভি মূলত বিক্রয় মূল্য মানে এসভি সেল ভ্যালু, কিন্তু সেল ভ্যালু থেকে কোনো কিছু বাদ দিলে আমি পাই এনএসভি। এখানে এনএসভি যেহেতু অন্য কোনো খরচ নেই, তাহলে এটাই আমার জন্য এনএসভি নেট সেল ভ্যালু। এবং ডিএমএ ডেট অফ ম্যাচুরিটি আমার হচ্ছে 120 দিন। এভাবে আমরা মানটি লিখে রাখতে পারি, পাশে লিখে তারপর সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এফবি ছিল হচ্ছে 120 টাকা, এনএসবি ছিল 95 টাকা। এখানেও এনএসবি 95 গুণ 360 আর নিচে হচ্ছে 120 দিন। তো আশা করছি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা 120 থেকে 95 বাদ দিলে পাবো 25, নিচে 95 গুণ 360 কে 120 দিয়ে ভাগ করলে 3, এখানে গুণ দিব 100। এটি যদি আমরা এখন গণনা কার্যের মাধ্যমে গণনা করি বা ক্যালকুলেশন করি, আমরা দেখতে পাবো 25 ভাগ 95 গুণ 3 গুণ 100। 25 ভাগ 95, আমরা এই 25টা হচ্ছে উপরে আছে, একে 95 দিয়ে ভাগ করলে একটা মান পাবো, তার সাথে 3 কে গুণ করব, 100 কে গুণ করব, আমরা পাচ্ছি। আচ্ছা, এখানে লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, 120 দিন। আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, দিন হচ্ছে 120 দিন, কি এখানে 120 দিন আমরা, আর ডেট ফেস ভ্যালু হচ্ছে লিখিত মূল্য 100 টাকা। এই অঙ্কটি লিখিত মূল্য ছিল 100 টাকা। আমরা প্রথমে এখানে লিখব যে 100 থেকে বাদ দিব 95। কি করব? আমি আবারও বলছি শুরু থেকে দেখো, আমরা সূত্রটি লিখলাম। এখানে দিন হচ্ছে 120 দিন, নিচে বসালাম লিখিত মূল্য 100 টাকা, 100 বসালাম, বাদ দিব বিক্রয় মূল্য 95 টাকা, 95 টাকা পাশে বিয়োগ দিলাম, ভাগ দিব 95 দিয়ে, 100 থেকে 95 বাদ দিলে 5, 5 দিয়ে আমি 95 ভাগ করব, ভাগ করে হচ্ছে ভাগ করে আমি 3 দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ, যে 5 ভাগ 95 গুণ 3 গুণ 100। এটি যদি আমরা করি, আমরা দেখতে পাবো আমাদের উত্তর এসেছে 15.78% বা 79%, মানে 15.79%। তো এখানে 7 আসে, যেহেতু এর পরের সংখ্যাটি 5 এর বেশি, তাই আমরা এক যোগ করে দিলাম 15.79%। তো আমাদের হচ্ছে বাণিজ্যিক পত্রের ব্যয়টি করা হয়ে গেছে। তো আমরা এই অঙ্কটি করার পর আমরা কি লিখব, যে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কাগজের ব্যয় হচ্ছে 15.79%। এখন আসো আমরা ঘ নম্বরটি করার জন্য লিখব হচ্ছে, ঘয়ে আমাদের বলেছে যে সজীবের ব্যবসায়ী ঋণ ও বাণিজ্যিক কাগজের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত। তো ব্যবসায়ী ঋণ ও বাণিজ্যিক কাগজের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত তা জানার জন্য, ব্যবসায়ী ঋণ ও বাণিজ্যিক কাগজের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত, আমি আগে এখানে ঘ নাম্বার লিখছি। দেখো, আমি ঘ লিখব, ঘ লিখে লিখব বাণিজ্যিক কাগজ ও ব্যবসায়ী ঋণের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত, তা জানার জন্য আমাকে দুটি ঋণ হচ্ছে ব্যয় নির্ণয় করতে হবে। এখানে বাণিজ্যিক কাগজের ব্যয় যেটা পেলাম 15 আমি মনে মনে রাখি 15.79%, কেন আমার ঘ করার জন্য কাজে লাগবে। এবং আমি তারপর লিখব ব্যবসায়ী ঋণের ব্যয় নির্ণয় করা হলো। তো ব্যবসায়ী ঋণের ব্যয় হচ্ছে কেটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, বাণিজ্যিক কাগজের ব্যয়, দুঃখিত, কস্ট অফ ট্রেড ক্রেডিট ব্যবসায় ঋণের ব্যয়। ট্রেড ক্রেডিট মানে ব্যবসায় ঋণ, ট্রেড মানে ব্যবসা, ক্রেডিট মানে ঋণ। এখানে আমরা লিখব সিডিআর 100 মাইনাস সিডিআর গুণ উপরে হচ্ছে আমার 360, এখানে সিপি মাইনাস ডিপি। এই নিয়মের একটি অঙ্ক কিন্তু আমরা গত ক্লাসে করেছিলাম। তো দেখো, সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট, বাট্টার পরিমাণ, বাট্টা হচ্ছে 2%, আমরা লিখলাম উপরে 2, নিচে হচ্ছে 100 বিয়োগ 2 গুণ উপরে 360, নিচে সিপি মানে ক্রেডিট পিরিয়ড, মানে ধারে ক্রয়ের সময়। ক্রেডিট পিরিয়ড হচ্ছে আমাদের 45 দিন, বাট্টার সময় হচ্ছে 25 দিন। যদি 25 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে সে বাট্টা পাবে 2%, গুণ হচ্ছে 100।
এবং আমি পাশে নোট দিয়ে লিখে রাখতে পারি যে কার মান কি। তো দেখতে পাচ্ছি এখানে আমরা 2 100 থেকে 2 গেলে 98, এখানে 360, 45 থেকে 25 গেলে 20 গুণ 100। আসো আমরা এটি গণনা করি, ক্যালকুলেশন করি, করে আমরা দেখি যে আমাদের উত্তরটি কত আসে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ওকে, এখানে বইতে একটা জিনিস ভুল করা আছে, কি করা আছে আমি বলি। এখানে যে 25 দিন দেওয়া আছে, হয়তো উত্তরে ভুল আছে অথবা প্রশ্নে ভুল আছে, আমরা যেটি করছি। তো এখানে আমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল 15, মানে উত্তরে তারা করেছে 15 দিন দিয়ে, কিন্তু আমরা যেহেতু এখানে 25 দিন দিয়ে নিয়েছি, আমরা 25 দিনই করতে পারি, অথবা আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। কত দিন দিতে পারি আমরা এখানে? 15 দিন, যেহেতু উত্তরে 15 দিয়ে করা আছে। কত দিয়ে করা আছে? 15, তাই আমরা 15 দিন হতে পারে, কারণ 25 দিন তো অনেক দিন সময়। তো 15 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে তাহলে 2% বাড়টা দেওয়া হবে। তো এখানে আমরা এটাকে 15 ধরে নিলাম, তাহলে এটা আসবে 30। কত আসবে? 45 থেকে 15 গেলে 30। এখন আমি ক্যালকুলেশন করি আমার ক্যালকুলেটরের মাধ্যমে। আমি ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি এখানে আমার হবে, আচ্ছা বইতে ক্যালকুলেশন এটা কিছু ভুল আছে। আমার হবে 2 ভাগ 98 গুণ 360 ভাগ 30 গুণ 100। এখানে আসবে 24.48%। হ্যাঁ, আমাদের এই অঙ্কটিতে এসেছে 24.48%। আচ্ছা, এইখানে ওরা দুই এক জায়গায় 2-3 ধরনেরই ভুল করেছে। আমরা এটি 15 না 25 ধরেই করি, তাহলে দেখতে পাচ্ছি শেষের দিকে ওরা মাঝখানে ভুল করে শেষে ঠিক করে রেখেছে 25, তাহলে এটি 20। তো আমার আসছে এখানে তোমার, আমি নতুন ভাবে করি 2 ভাগ, আমরা এখানে লিখবো যেহেতু জনাব সজীব সাহেবের বাণিজ্যিক কাগজের ব্যয়টি, এই যে বাণিজ্যিক কাগজের ব্যয়টি ব্যবসায়িক ঋণের ব্যয় হতে তুলনামূলকভাবে কম, তাই জনাব সজীবের উচিত বাণিজ্যিক কাগজে বিনিয়োগ করা। আশা করছি তোমরা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আসো এরপরে আজকে আরো একটি বোর্ড প্রশ্ন দেখব। তবে ওই বোর্ড প্রশ্নটি দেখার আগে আমরা এটি একটু মুছে দিচ্ছি। এই অঙ্কটি মুছে দেওয়ার পরে এখন যে অঙ্কটি দেখব সেটি হচ্ছে সিলেট বোর্ড 2017 সালের একটি অঙ্ক। তো সিলেট বোর্ড 2017 সালে যে অঙ্কটি ছিল, আমি অঙ্কটির উদ্দীপকটি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কি? একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের একটি শর্ত ছিল হচ্ছে 210 নিট বা এন একই কথা 60। তাদের এই যে একটি শর্ত, এই শর্তে তারা পণ্য ক্রয় বিক্রয় করে থাকে এবং এই শর্তে ভাবছে যে ব্যবসায়ীটি 5 লক্ষ টাকার ঋণ গ্রহণ করবে এবং বা ঋণ গ্রহণ করেছেন। সে এও ভাবছে যে একটি ব্যাংক থেকে হচ্ছে ঋণ নিবে। প্রথম হচ্ছে আমাদের এই শর্তটি। নাম্বার 2 হচ্ছে ভাবছে ব্যাংক থেকে ঋণ নিবে। আর নাম্বার 3 বলেছে হচ্ছে যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক, এই যে আমাদের আগে শর্তটি তোমাদেরকে বুঝাচ্ছি, 210 মানে কি 2% বার্তা পাওয়া যাবে যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করা হয়। 2% বার্তা পাওয়া যাবে যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করা হয় এবং নিট হচ্ছে 7। এবং পরবর্তীতে যে মালিক সে তাকে ঋণ পরিশোধের সময় 10 দিন বৃদ্ধি করেছে। কি করেছে? 10 দিন বৃদ্ধি করেছে। এটা আমরা বুঝতে পারবো যদি 10 দিন বৃদ্ধি করে, কখনো মনে রাখবে এটা নিটের উপরে কাজ হয়। কার উপরে? নিট। মানে আগে তার সময় ছিল 60 দিন, 10 দিন বৃদ্ধি করেছে, এখন তার সময় হচ্ছে 70 দিন। এটা আমার বুঝে নিতে হবে যে 10 দিন বৃদ্ধি মানে আগে তাকে সময় দেওয়া হতো 60 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, এখন তাকে সময় দেওয়া হচ্ছে 70 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে হবে। আর সে যদি চাচ্ছে ব্যাংক থেকে ঋণ নেবে, ব্যাংক থেকে যদি সে ঋণ নেয় তাহলে তারা খরচ করবে 12%। এই যে 3টি শর্ত। প্রথম শর্ত হচ্ছে 60 দিন দিয়ে আমরা অঙ্কটা করতে হবে, তারপরে 70 দিন দিয়ে আমাদের অঙ্কটি করা লাগতে পারে। আমরা উদ্দীপক দেখব। এখানে আমাদের গতে বলেছে উদ্দীপকের ব্যবসায়িকদের ব্যয় কত। আমাদের গতানুগতিক যা প্রশ্ন হয় তাই করেছে।
তো আমরা গ যদি দেখি ব্যবসায় ঋণের ব্যয় লিখবো, ব্যবসায় ঋণের ব্যয়টি নির্ণয় করা হলো, সংক্ষেপে লিখবো কেটিসি। কি লিখবো? কেটিসি। কেটিসি মানে হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়। তো কেটিসি আমরা লিখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি এখানে। আমার উপরে হবে সিডিআর ক্যাশ ডিসকাউন্টেড, এখানে 100 মাইনাস সিডিআর ইনটু ওই উপরে হচ্ছে আমার উপরে হচ্ছে 360, নিচে সিপি মাইনাস ডিপি ইনটু 100। আশা করছি মানটি তোমরা বুঝতে পেরেছো, সূত্রটি বুঝতে পেরেছো। কেন আমি এর আগেও এই ধরনের সূত্র নিয়ে আলোচনা করেছি, এর আগের অঙ্কটি তো আমরা এই সূত্রটি নিয়ে আলোচনা করেছি। তো দেখতে পাচ্ছি এখানে সিডিআর আমাদের হচ্ছে তোমার সিডিআর হচ্ছে আমাদের মানটি বসাবো। সিডিআর এর মান হচ্ছে 2%, এখানে 100 মাইনাস 2 গুণ 360, এখানে আমাদের নেট ছিল 60 দিন। সিপি মানে ক্রেডিট পিরিয়ড, মানে তাকে সর্বমোট কতদিন সময় দেওয়া হয়েছিল টাকাটি পরিশোধ করার জন্য, 60 দিন। আর ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, বার্তার মেয়াদ, বার্তা হচ্ছে 10 দিনের মধ্যে দিলে বার্তা পাওয়া যাবে, গুণ 100। এখানে আমরা যদি কাজ করি 100 থেকে 2 গেলে 98, উপরে 2 360, নিচে হচ্ছে 60 থেকে 10 গেলে 50 ইনটু 100। আসো আমরা এটি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি। তো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে দেখতে পাবো যে কত হচ্ছে। আমি একটু দেখি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে। তো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে দেখতে পাবো 2 ভাগ 98 গুণ 360 ভাগ 50 গুণ 100, মানে 2 ভাগ 98 গুণ 360 ভাগ 50 গুণ 100। এটা আমরা করলে পাবো 14.69%। হ্যাঁ, আমাদের মোটামুটি ভাবে উত্তরটি মিলে গেছে। 14. এখন আমরা মন্তব্য দিব। যদি আমাদের মন্তব্যটি চায় তবে আমাদেরকে হচ্ছে মন্তব্য চাইনি, এখানে শুধু এতটুকু চাইছে ব্যবসায় ঋণের ব্যয় কত। তো আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। আসো এইবার আমরা ঘ নম্বর অঙ্কটির উত্তর নিয়ে আলোচনা করি। আমাদের ঘ নম্বর অঙ্কটিতে বলেছিল তাকে, এই যে আমি হচ্ছে ঘ নম্বরটি দেখি যে মেয়াদ বৃদ্ধির ফলে, তো মেয়াদ বৃদ্ধির ফলে তার সিদ্ধান্ত কি হওয়া উচিত। আগে আমরা দেখবো, এখানে লিখবো যে মেয়াদ বৃদ্ধির ফলে তার মোট সময় হবে, লিখে আমরা লিখে নিব যে এই যে মেয়াদ বৃদ্ধির ফলে তার মোট সময় সিপির মান আগে ছিল 60 দিন, এখন 10 দিন বাড়বে, হবে 70 দিন। আর ডিপি যা আছে তাই 10 দিন। আর আমাদের এখানে সিডিআর ক্যাশ ডিসকাউন্টেড হচ্ছে 2% ছিল, 2%। দেখো আর তেমন কোনো পরিবর্তন হবে না। তো আমরা এই অঙ্কটি 60 দিনের পরিবর্তে এবার 70 দিন দিয়ে করব। কত দিন দিয়ে করব? 70 দিন। 70 থেকে 10 বিয়োগ করলে হবে 60। আমি আবারও বলছি, দেখো আমরা লিখব 10 দিন মেয়াদ বৃদ্ধি পাওয়ার ফলে তার মোট মেয়াদ হবে 60 যোগ 10। এই যে আগে ছিল 60 দিন, নিট মেয়াদ 10 দিন যোগ করব 70 দিন। এবার আমরা অঙ্কটি একই রকম ভাবে 70 দিন ধরে করব, শুধু এই 70টা পরিবর্তন হবে, বাকি সব জায়গায় কিন্তু একই রকম থাকবে। তো এবার দেখো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে, আচ্ছা এই উত্তরটি আমি মনে মনে রেখে দিচ্ছি কারণ আমার কাজে লাগবে একটু পরে মন্তব্য দেওয়ার জন্য। তো 14.69%। ওকে, এটা আমার গয়ের উত্তর ছিল, গয়ের। এটা আমি এখানে পাশে লিখে রাখছি, কেন এই উত্তরটি আমার কাজে লাগবে। দেখো আমরা যদি ক্যালকুলেশন করি 2 ভাগ 98 গুণ 360 ভাগ 60 গুণ 100, 12.24%। আমি আবারও বলছি ক্যালকুলেশনটি কিভাবে করব। 2 ভাগ 98, 2 ভাগ 98, 2 কে 98 দিয়ে ভাগ করব, তারপরে গুণ দিব 360, ভাগ দিব 60, গুণ দিব 100, করলে আমরা পাবো 24.24%। এইবার আসো আমরা কিভাবে মন্তব্যটি দিব তা নিয়ে আলোচনা করছি। আমরা মন্তব্যের ক্ষেত্রে প্রথমে লিখব
যে প্রথম মেয়াদ বৃদ্ধির পূর্ববর্তী সময়ে তার ব্যয় ছিল 14.69% বা 96%, আর ব্যাংক ঋণের ব্যয় ছিল 12%। এক্ষেত্রে ব্যাংক ঋণটি গ্রহণ করা উচিত, কারণ ব্যাংক ঋণের ব্যয় কম। বুঝতে পেরেছো? আমার আগে ছিল 14.69%, ব্যাংক ঋণ যদি 12% এর সাথে তুলনা করি, আমার ব্যাংক ঋণের খরচ তুলনামূলকভাবে কম। আমরা দ্বিতীয়তে লিখব 10 দিন বৃদ্ধি পাওয়ার ফলে আমার ব্যাংক ঋণের ব্যয় হয়েছে, দুঃখিত এখানে আমি ক্যালকুলেশনটা কি করলাম, 12.24, 24.24 না, এটা হবে 12.24%, যে আমার ব্যাংক ঋণের ব্যয় হবে, যে ব্যবসায়ী ঋণের ব্যয়, দুঃখিত ব্যবসায়ী ঋণের ব্যয় হবে 12.24%। আমরা লিখব যে 10 দিন বৃদ্ধি পাওয়ার ফলে, কি লিখব, 10 দিন বৃদ্ধি পাওয়ার ফলে তার, যে কি মেয়াদ 10 দিন বৃদ্ধি পাওয়ার ফলে তার ব্যবসা ঋণের ব্যয় হয়েছে 12.24%। তারপরে দেখা যাচ্ছে ব্যাংক ঋণের ব্যয় মাত্র 12%, যা ব্যবসা ঋণের ব্যয় থেকে কম। এক্ষেত্রে আমাদের উচিত ব্যাংক থেকে ঋণটি গ্রহণ করা। আশা করছি তোমরা বুঝতে পারছো কেন যে যার ব্যয় কম আমরা তাই গ্রহণ করব। আমরা আসো অঙ্কটি বোঝার জন্য আমরা অঙ্কটির যে ক্রিটিক্যাল জায়গাগুলো আছে, ক্যালকুলেশনগুলো আরেকবার, এই অঙ্কটি এবং এর আগে সৃজনশীল অঙ্কটির যে ক্যালকুলেশনগুলো আমরা আরেকবার ভালোভাবে দেখে নেই। এই অঙ্কটির লিখিত মূল্য ছিল 100 টাকা। আমরা প্রথমে এখানে লিখব যে 100 থেকে বাদ দিব 95। কি করব, আমি আবারও বলছি শুরু থেকে দেখো, আমরা সূত্রটি লিখলাম। এখানে দিন হচ্ছে 120 দিন, নিচে বসালাম। লিখিত মূল্য 100 টাকা, 100 বসালাম। বাদ দিব বিক্রয় মূল্য 95 টাকা, 95 টাকা পাশে বিয়োগ দিলাম। ভাগ দিব 95 দিয়ে, 100 থেকে 95 বাদ দিলে 5, 5 দিয়ে আমি 95 ভাগ করব। ভাগ করে হচ্ছে আমি 3 দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ, যে 5 ভাগ 95 গুণ 3 গুণ 100। এটি যদি আমরা করি আমরা দেখতে পাবো আমাদের উত্তর এসেছে 15.78% বা 79%, মানে 15.79%। এখানে 7 আসে, যেহেতু এর পরের সংখ্যাটি 5 এর বেশি তাই আমরা এক যোগ করে দিলাম, 15.79%। তো আমাদের হচ্ছে বাণিজ্যিক পত্রের ব্যয়টি করা হয়ে গেছে। তো আমরা এই অঙ্কটি করার পর আমরা কি লিখব, যে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কাগজের ব্যয় হচ্ছে 15.79%। এখন আসো আমরা ঘ নম্বরটি করার জন্য লিখব হচ্ছে, ঘয়ে আমাদের বলেছে যে সজীবের ব্যবসায়ী ঋণ ও বাণিজ্যিক কাগজের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত। তো ব্যবসায়ী ঋণ ও বাণিজ্যিক কাগজের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত তা জানার জন্য ব্যবসায়ী ঋণ ও বাণিজ্যিক কাগজের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত, আমি আগে এখানে ঘ নাম্বার লিখছি। দেখো আমি ঘ লিখবো, ঘ লিখে লিখবো বাণিজ্যিক কাগজ ও ব্যবসায়ী ঋণের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত, তা জানার জন্য আমাকে দুটি ঋণ হচ্ছে ব্যয় নির্ণয় করতে হবে। এখানে বাণিজ্যিক কাগজের ব্যয় যেটা পেলাম 15 আমি মনে মনে রাখি 15.79%, কেন আমার ঘ করার জন্য কাজে লাগবে। এবং আমি তারপর লিখব ব্যবসা ঋণের ব্যয় নির্ণয় করা হলো। তো ব্যবসা ঋণের ব্যয় হচ্ছে কেটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, বাণিজ্যিক কাগজের ব্যয়, দুঃখিত কস্ট অফ ট্রেড ক্রেডিট ব্যবসা ঋণের ব্যয়। ট্রেড ক্রেডিট মানে ব্যবসায় ঋণ, ট্রেড মানে ব্যবসা, ক্রেডিট মানে ঋণ। এখানে আমরা লিখব সিডিআর 100 মাইনাস সিডিআর গুণ উপরে হচ্ছে আমার 360, এখানে সিপি মাইনাস ডিপি। এই নিয়মের একটি অঙ্ক কিন্তু আমরা গত ক্লাসে করেছিলাম। তো দেখো সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট, বাট্টার পরিমাণ, বাট্টা হচ্ছে 2%, আমরা লিখলাম উপরে 2, নিচে হচ্ছে 100 বিয়োগ 2 গুণ উপরে 360, নিচে সিপি মানে ক্রেডিট পিরিয়ড, মানে ধারে ক্রয়ের সময়। ক্রেডিট পিরিয়ড হচ্ছে আমাদের 45 দিন। বাট্টার সময় হচ্ছে 25 দিন। যদি 25 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে সে বাট্টা পাবে 2%, গুণ হচ্ছে 100। এবং আমি পাশে নোট দিয়ে লিখে রাখতে পারি যে কার মান কি। তো দেখতে পাচ্ছি এখানে আমরা 2, 100 থেকে 2 গেলে 98, এখানে 360, 45 থেকে 25 গেলে 20 গুণ 100।
আসো আমরা এটি গণনা করি, ক্যালকুলেশন করি, করে আমরা দেখি যে আমাদের উত্তরটি কত আসে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ওকে, এখানে বইতে একটা জিনিস ভুল করা আছে, কি করা আছে আমি বলি। এখানে যে 25 দিন দেওয়া আছে, হয়তো উত্তরে ভুল আছে অথবা প্রশ্নে ভুল আছে, আমরা যেটি করছি। তো এখানে আমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল 15, মানে উত্তরে তারা করেছে 15 দিন দিয়ে, কিন্তু আমরা যেহেতু এখানে 25 দিন দিয়ে নিয়েছি, আমরা 25 দিনই করতে পারি, অথবা আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। কত দিন দিতে পারি আমরা এখানে? 15 দিন, যেহেতু উত্তরে 15 দিয়ে করা আছে। কত দিয়ে করা আছে? 15, তাই আমরা 15 দিন হতে পারে, কারণ 25 দিন তো অনেক দিন সময়। তো 15 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে তাহলে 2% বাড়টা দেওয়া হবে। তো এখানে আমরা এটাকে 15 ধরে নিলাম, শেষে ঠিক করে রেখেছে 25, তাহলে এটি 20। তো আমার আসছে এখানে তোমার, আমি নতুন ভাবে করি 2 ভাগ, এখানে লিখবো যেহেতু জনাব সজীব সাহেবের বাণিজ্যিক কাগজের ব্যয়টি, এই যে বাণিজ্যিক কাগজের ব্যয়টি ব্যবসায় ঋণের ব্যয় হতে তুলনামূলকভাবে কম, তাই জনাব সজীবের উচিত বাণিজ্যিক কাগজে বিনিয়োগ করা। আশা করছি তোমরা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আসো এরপরে আজকে আরো একটি বোর্ড প্রশ্ন দেখব। তবে ওই বোর্ড প্রশ্নটি দেখার আগে আমরা এটি একটু মুছে দিচ্ছি। একটি অঙ্ক, তো সিলেট বোর্ড 2017 সালে যে অঙ্কটি ছিল, আমি অঙ্কটির উদ্দীপকটি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কি? একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের একটি শর্ত ছিল হচ্ছে 210 নিট বা এন একই কথা 60। তাদের এই যে একটি শর্ত, এই শর্তে তারা পণ্য ক্রয় বিক্রয় করে থাকে এবং এই শর্তে ভাবছে যে ব্যবসায়ীটি 5 লক্ষ টাকার ঋণ গ্রহণ করবে এবং বা ঋণ গ্রহণ করেছেন। সে এও ভাবছে যে একটি ব্যাংক থেকে হচ্ছে ঋণ নিবে। প্রথম হচ্ছে আমাদের এই শর্তটি। নাম্বার 2 হচ্ছে ভাবছে ব্যাংক থেকে ঋণ নিবে। আর নাম্বার 3 বলেছে হচ্ছে যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক, এই যে আমাদের আগে শর্তটি তোমাদেরকে বুঝাচ্ছি, 210 মানে কি 2% বাড়টা পাওয়া যাবে যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করা হয়। 2% বাড়টা পাওয়া যাবে যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করা হয় এবং নিট হচ্ছে 7। এবং পরবর্তীতে যে মালিক সে তাকে ঋণ পরিশোধের সময় 10 দিন বৃদ্ধি করেছে। কি করেছে? 10 দিন বৃদ্ধি করেছে। এটা আমরা বুঝতে পারবো যদি 10 দিন বৃদ্ধি করে, কখনো মনে রাখবে এটা নিটের উপরে কাজ হয়। কার উপরে? নিট। মানে আগে তার সময় ছিল 60 দিন, 10 দিন বৃদ্ধি করেছে, এখন তার সময় হচ্ছে 70 দিন। এটা আমার বুঝে নিতে হবে যে 10 দিন বৃদ্ধি মানে আগে তাকে সময় দেওয়া হতো 60 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, এখন তাকে সময় দেওয়া হচ্ছে 70 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে হবে। আর সে যদি চাচ্ছে ব্যাংক থেকে ঋণ নেবে, ব্যাংক থেকে যদি সে ঋণ নেয় তাহলে তার খরচ করবে 12%। এই যে 3টি শর্ত। প্রথম শর্ত হচ্ছে 60 দিন দিয়ে আমরা অঙ্কটা করতে হবে, তারপরে 70 দিন দিয়ে আমাদের অঙ্কটি করা লাগতে পারে। আমরা উদ্দীপক দেখব। এখানে আমাদের গতে বলেছে উদ্দীপকে ব্যবসায়ী ঋণের ব্যয় কত। আমাদের গতানুগতিক যা প্রশ্ন হয় তাই করেছে। তো আমরা গ যদি দেখি, ব্যবসায় ঋণের ব্যয় লিখবো। ব্যবসায় ঋণের ব্যয়টি নির্ণয় করা হলো, সংক্ষেপে লিখবো কেটিসি। কি লিখবো? কেটিসি। কেটিসি মানে হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়। তো কেটিসি আমরা লিখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি এখানে। আমার উপরে হবে সিডিআর, ক্যাশ ডিসকাউন্টেড, এখানে 100 মাইনাস সিডিআর ইনটু ওই উপরে হচ্ছে আমার উপরে হচ্ছে 360, নিচে সিপি মাইনাস ডিপি ইনটু 100। আশা করছি মানটি তোমরা বুঝতে পেরেছো, সূত্রটি বুঝতে পেরেছো। কেন? আমি এর আগেও এই ধরনের সূত্র নিয়ে আলোচনা করেছি, এর আগের অঙ্কটিতে আমরা এই সূত্রটি নিয়ে আলোচনা করেছি। তো দেখতে পাচ্ছি এখানে সিডিআর আমাদের হচ্ছে তোমার সিডিআর হচ্ছে আমাদের মানটি বসাবো। সিডিআর এর মান হচ্ছে 2%, এখানে 100 মাইনাস 2 গুণ 360। এখানে আমাদের নেট ছিল 60 দিন,
সিপি মানে ক্রেডিট পিরিয়ড, মানে তাকে সর্বমোট কতদিন সময় দেওয়া হয়েছিল টাকাটি পরিশোধ করার জন্য, 60 দিন। আর ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, বার্তার মেয়াদকাল, বার্তা হচ্ছে 10 দিনের মধ্যে দিলে বার্তা পাওয়া যাবে, গুণ 100। এখানে আমরা যদি কাজ করি 100 থেকে 2 গেলে 98 উপরে 2 360, নিচে হচ্ছে 60 থেকে 10 গেলে 50 ইনটু 100। আসো আমরা এটি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি। তো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে দেখতে পাবো যে কত হচ্ছে। আমি একটু দেখি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে। তো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে দেখতে পাবো 2 ভাগ 98 গুণ 360 ভাগ 50 গুণ 100, মানে 2 ভাগ 98 গুণ 360 ভাগ 50 গুণ 100। এটা আমরা করলে পাবো 14.69%। হ্যাঁ, আমাদের মোটামুটি ভাবে উত্তরটি মিলে গেছে, 14. এখন আমরা মন্তব্য দিব। যদি আমাদের মন্তব্যটি চায় তবে আমাদেরকে হচ্ছে মন্তব্য চাইনি, এখানে শুধু এতটুকু চাইছে ব্যবসায়ী ঋণের ব্যয় কত। তো আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। আসো এইবার আমরা ঘ নম্বর অঙ্কটির উত্তর নিয়ে আলোচনা করি। আমাদের ঘ নম্বর অঙ্কটিতে বলেছিল তাকে, এই যে আমি হচ্ছে ঘ নম্বরটি দেখি যে মেয়াদ বৃদ্ধির ফলে, তো মেয়াদ বৃদ্ধির ফলে তার সিদ্ধান্ত কি হওয়া উচিত। আগে আমরা দেখবো, এখানে লিখবো যে মেয়াদ বৃদ্ধির ফলে তার মোট সময় হবে, লিখে আমরা লিখে নিব যে এই যে মেয়াদ বৃদ্ধির ফলে তার মোট সময় সিপির মান আগে ছিল 60 দিন, এখন 10 দিন বাড়বে, হবে 70 দিন। আর ডিপি যা আছে তাই 10 দিন। আর আমাদের এখানে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে 2% ছিল, 2%। দেখো আর তেমন কোনো পরিবর্তন হবে না। তো আমরা এই অঙ্কটি 60 দিনের পরিবর্তে এবার 70 দিন দিয়ে করব। কত দিন দিয়ে করব? 70 দিন। 70 থেকে 10 বিয়োগ করলে হবে 60। আমি আবারও বলছি, দেখো আমরা লিখব 10 দিন মেয়াদ বৃদ্ধি পাওয়ার ফলে তার মোট মেয়াদ হবে 60 যোগ 10। এই যে আগে ছিল 60 দিন, নিট মেয়াদ 10 দিন যোগ করব 70 দিন। এবার আমরা অঙ্কটি একই রকম ভাবে 70 দিন ধরে করব, শুধু এই 70টা পরিবর্তন হবে, বাকি সব জায়গায় কিন্তু একই রকম থাকবে। তো এবার দেখো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে, আচ্ছা এই উত্তরটি আমি মনে মনে রেখে দিচ্ছি কারণ আমার কাজে লাগবে একটু পরে মন্তব্য দেওয়ার জন্য। তো 14.69%। ওকে, এটা আমার গয়ের উত্তর ছিল, গয়ের। এটা আমি এখানে পাশে লিখে রাখছি, কেন এই উত্তরটি আমার কাজে লাগবে। দেখো আমরা যদি ক্যালকুলেশন করি 2 ভাগ 98 গুণ 360 ভাগ 60 গুণ 100, 12.24%। আমি আবারও বলছি ক্যালকুলেশনটি কিভাবে করব। 2 ভাগ 98, 2 ভাগ 98, 2 কে 98 দিয়ে ভাগ করব, তারপরে গুণ দিব 360, ভাগ দিব 60, গুণ দিব 100, করলে আমরা পাবো 24.24%। এইবার আসো আমরা কিভাবে মন্তব্যটি দিব তা নিয়ে আলোচনা করছি। আমরা মন্তব্যের ক্ষেত্রে প্রথমে লিখব যে প্রথম মেয়াদ বৃদ্ধির পূর্ববর্তী সময়ে তার ব্যয় ছিল 14.69% বা 96%, আর ব্যাংক ঋণের ব্যয় ছিল 12%। এক্ষেত্রে ব্যাংক ঋণটি গ্রহণ করা উচিত, কারণ ব্যাংক ঋণের ব্যয় কম। বুঝতে পেরেছো? আমার আগে ছিল 14.69%, ব্যাংক ঋণ যদি 12%-এর সাথে তুলনা করি, আমার ব্যাংক ঋণের খরচ তুলনামূলকভাবে কম। আমরা দ্বিতীয়তে লিখব 10 দিন বৃদ্ধি পাওয়ার ফলে আমার ব্যাংক ঋণের ব্যয় হয়েছে, দুঃখিত এখানে আমি ক্যালকুলেশনটা কি করলাম, 12.24, 24.24 না, এটা হবে 12.24%। যে আমার ব্যাংক ঋণের ব্যয় হবে, যে ব্যবসায়ী ঋণের ব্যয়, দুঃখিত ব্যবসায়ী ঋণের ব্যয় হবে 12.24%। আমরা লিখব যে 10 দিন বৃদ্ধি পাওয়ার ফলে, কি লিখব, 10 দিন বৃদ্ধি পাওয়ার ফলে তার যে কি মেয়াদ 10 দিন বৃদ্ধি পাওয়ার ফলে তার ব্যবসা ঋণের ব্যয় হয়েছে 12.24%। তারপরে দেখা যাচ্ছে ব্যাংক ঋণের ব্যয় মাত্র 12%, যা ব্যবসা ঋণের ব্যয় থেকে কম। এক্ষেত্রে আমাদের উচিত ব্যাংক থেকে ঋণটি গ্রহণ করা।
আশা করছি এখন তোমরা এই অঙ্কগুলো নিয়ে আর সমস্যায় পড়বে না। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে, তাহলে তোমাদের ভুল কম হবে। এবং যেহেতু এগুলো বোর্ড প্রশ্ন এবং এই প্রশ্নগুলো থেকেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষার প্রশ্ন হবে এবং টেস্ট পরীক্ষার প্রশ্ন হবে এবং বোর্ড পরীক্ষায় এই অঙ্কগুলো থেকেই ইনশাআল্লাহ তোমরা কমন পাবে। তো আমার আগামী ক্লাসটিতেও আমি এমন আরো গুরুত্বপূর্ণ 2-3টি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো আমার আগামী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ শাহরিয়ার রুবেল, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাস হতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।